মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। কমলাকে কোথাও না দেখতে পেয়ে এক প্রকার কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল রমেশ। তবে পরক্ষণেই মনে হলো নিশ্চয়ই চক্রবর্তী খুড়োর বাড়ি গিয়ে থাকবে। নতুন এই জায়গায় আর কোথায় বা যাবে? কিন্তু তা বলে এখানে দরজা খুলে রেখে 7-5 ভাবতে ভাবতে বাড়ির বাইরে এসেই দেখল সেই গাড়োয়ান এখনো দাঁড়িয়ে। বাবু, আমার ভাড়াটা। তুমি দাঁড়াও তো, দাঁড়াও। তুমি আমাকে আরেক জায়গায় নিয়ে চলো। চলো, আমি পরে বলছি। চলো চলো, গাড়ি চালাও, গাড়ি চালাও। গাড়িতে উঠে রমেশের মনে হলো কমলার হয়তো শরীর খারাপ, তাই খুড়োর বাড়ি গিয়েছে। আনমনার রমেশের খেয়াল ছিল না গাড়োয়ানকে নির্দেশ দিতে হবে, আর একটু হলেই খুড়োদের বাড়ির রাস্তা পেরিয়ে চলে যাচ্ছিল সে। ওই যে বাঁদিকের রাস্তাটা আছে, ওইটাই নিয়ে চলো। খুড়োর বাড়ির সামনে পৌঁছতেই বিপিনের সঙ্গে দেখা। তার মুখ থেকে রমেশ জানতে পারল উমির খুব অসুখ। তার মুখ নীল ও হাত পা ঠান্ডা হয়ে যাওয়ায় সবাই খুব ভয় পেয়েছিল। ওহো, তাহলে বোধহয় কমলা উমিকে নিয়ে খুব উদ্বিগ্ন হয়ে আছে। বিপিন জানে কমলা উমিকে খুব ভালোবাসে, তাই নিশ্চয়ই চিন্তায় থাকবে। বাইরে বিপিনের সঙ্গে রমেশ যখন কথা বলছে তখন সেখানে উমেশও এসে হাজির। এই বাড়িতেও তার অবাধ যাতায়াত শুরু থেকেই। কথাবার্তার আওয়াজ পেয়ে শৈলও বেরিয়ে এসেছে বাড়ির সামনে। মা কোথায় মাসিমা? কেন রে, তুই তো কাল তাকে সঙ্গে নিয়ে ও বাড়িতে গেলি। সন্ধ্যের পর তো আমাদের লক্ষ্মণিয়াকে ওখানে পাঠানোর কথা ছিল, কিন্তু খুকির অসুখের জন্য তো আর করতে পারিনি। ও বাড়িতে তো তাকে দেখলাম না। উমা, সে কি কথা? কাল রাতে তুই কোথায় ছিলি? আমাকে তো মা থাকতেই দিলেন না। ও বাড়িতে গিয়েই তিনি আমাকে সিধুবাবুর ওখানে যাত্রা শুনতে পাঠিয়ে দিলেন। আর বিশন, ও কোথায় ছিল? বিশন তো কিছুই বলতে পারছে না। কাল রাতে সে খুব তাড়ি খেয়েছিল। এই কি সর্বনাশ হলো গো! মির্চি গল্প গোল্ড মাইনে শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাটুপি। 1906 সালে বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এই উপন্যাস। উমি আগের রাতের তুলনায় কিছুটা সুস্থ, তাই বিপিনকে শৈল রমেশের সঙ্গে বাংলোয় পাঠালো। উমেশও ফিরল তার সঙ্গে, সেই দাঁড়িয়ে থাকা ঘোড়ার গাড়িতে। রমেশের চিন্তা তখন বহুগুণ বেড়ে গিয়েছে। আর কোথায় খোঁজ করবে কিছুই বুঝতে পারছে না সে। কমলার সঙ্গে আমার মিলনে কি বারবার এই দৈবের ব্যাঘাত আছে? বাংলোয় ফিরে বিষণকে নিয়ে পড়ল তারা। অনেক কষ্টে যা উদ্ধার হলো তা এই যে আগের দিন বিকেলে কমলা একা গঙ্গার ধারের দিকে গিয়েছিল। বিষণ সঙ্গে যেতে চাইলেও কমলা তার হাতে 1 টাকা দিয়ে যেতে নিষেধ করে। সে পাহারা দেওয়ার জন্য বাগানের গেটের কাছে বসেছিল। সেই সময় গাছ থেকে সদ্য সঞ্চিত ফেনোচ্ছল তাড়ির কলসি বাঁকে তাড়িওয়ালা তার সামনে দিয়ে চলে যাচ্ছিল। মায়ের দেওয়া টাকা সদ্ব্যবহার করার পরে এ বিশ্ব সংসারে আর কি হয়েছে তা আর সে জানতে পারেনি। বিষণের দেখানো রাস্তায় এগিয়ে গেল রমেশ, উমেশ ও বিপিন। কমলার কি এমন দরকার পড়ল গঙ্গার ঘাটে? কেনই বা বিষণকে সঙ্গে নিল না? উমেশ দৌড়ে পৌঁছে গিয়েছিল গঙ্গার পাড়ে। সকালের রোদে উজ্জ্বল চারপাশ, কেউ কোথাও নেই। চারদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগলো। মা, মা গো, কোথায় তুমি? মা! নদীর ওপার থেকে তার ডাক প্রতিধ্বনিত হয়ে ফিরল। কেউ সাড়া দিল না। মা! আরে ওটা কি? কি রে? গঙ্গার জল পাড়ে যতটা উঠে আসছে তার থেকে একটু উপরে কিছু একটা পড়েছিল। উমেশ গিয়ে দেখল রুমালে বাঁধা চাবির গোছা। রমেশও ততক্ষণে পৌঁছে গিয়েছে। এ তো কমলারই চাবির গোছা। চাবি যেখানে পড়েছিল সেখানে বালুতটের প্রান্তে পলিমাটি পড়েছে।
কাঁচা মাটির উপর দিয়ে গঙ্গার জল পর্যন্ত ছোট দুটি পায়ের গভীর চিহ্ন তখনও দেখা যাচ্ছে। জল পর্যন্ত চোখ যেতেই কিছু একটা চকচক করতে দেখা গেল। সোনার এনামেল করা একটা ছোট্ট ব্রোচ। রমেশ চিনল সেটা, তারই দেওয়া উপহার। আগো মা, মা, মা। কমলা, কমলা, কমলা। সব সংকেতই যখন গঙ্গার জলের দিকে যাচ্ছে, উমেশ আর থাকতে না পেরে চিৎকার করে জলে ঝাঁপিয়ে পড়ল। পাড়ের কাছে যেখানে জল কম, সেখানে ডুব দিয়ে তলা হাতড়ে জল খোলা করে ফেলল। বিপিন উমেশকে উঠে আসতে বলল, সে শুনতে চায় না। আমি উঠবো না, কিছুতেই উঠবো না। কিছুক্ষণ জলে দাপাদাপির পরে ক্লান্ত হয়ে ডাঙায় উঠল উমেশ। বালির উপরে লুটিয়ে কাঁদতে লাগলো। কোথায় তুমি? কেন গেলে এভাবে? কোথায়, কোথায়? বিপিনের পরামর্শে খবর দেওয়া হলো পুলিশে। শৈলজার ঘরে খাওয়া ঘুম বন্ধ হয়ে কান্নার রোল পড়ল। নদীতে জেলেরা অনেক দূর পর্যন্ত জাল টেনে বেড়ালো। রেল স্টেশনে পুলিশের লোক গেল খুঁজতে, কিন্তু কোথাও কমলার সন্ধান মিলল না। সেদিনই বিকেলে খুড়ো এসে পৌঁছল। সব বৃত্তান্ত শোনার পর খুড়ো নিশ্চিত যে কমলা তবে গঙ্গার জলে ডুবেই আত্মহত্যা করেছে। এছাড়া তো আর কিছু মনে হচ্ছে না। একদিন এই কমলা গঙ্গার জল থেকে উঠে আমার পাশে এসেছিল, আবার পুজোর পবিত্র ফুলের মতো আর একদিন সেই গঙ্গার জলের মধ্যেই লুকিয়ে পড়ল। সেদিন যখন সূর্য অস্ত গেল, তখন রমেশ আবার গঙ্গার ধারে গেল। যেখানে চাবির গোছা পড়েছিল, সেখানে দাঁড়িয়ে সেই পায়ের চিহ্ন এক দৃষ্টে দেখল। অনেকটাই মিলিয়ে এসেছে সেই পায়ের ছাপ। জুতো খুলে ফেলল রমেশ। ধুতি গুটিয়ে বেশ খানিকটা নেমে গেল জলের মধ্যে। বাক্স থেকে সেই নতুন নেকলেসটি বের করে দূরে জলের মধ্যে ছুঁড়ে ফেলল। কখন যে রমেশ গাজীপুর ছেড়ে চলে গেল, খুড়োর বাড়িতে কেউ জানতেও পারল না। ওদিকে এতদিনে কাশীতে পৌঁছেছেন অন্নদাবাবু ও হেমনলিনী। শহরের বাইরে ক্যান্টনমেন্ট অঞ্চলে একটা বাংলো নিয়ে আছেন তারা। পৌঁছেই জানতে পেরেছেন নলিনাক্ষের মা ক্ষেমঙ্করীর সামান্য সর্দি কাশি পরিণত হয়েছে নিউমোনিয়ায়। হেমনলিনীও তার সেবা করতে লাগল। সুচিতা নিয়ে অত্যন্ত চিন্তা করতেন ক্ষেমঙ্করী। এর আগে সপাক আহার করতেন। অসুখের সময় নলিনাক্ষ নিজে তার পথ্য তৈরি করে দিতে লাগল। সুচিতার জন্যেই আহার সংক্রান্ত সমস্ত সেবা নলিনাক্ষকে নিজে হাতে করতে হতো। ক্ষেমঙ্করী অবশ্য এই জন্য সবসময় আক্ষেপ করে বলতেন, আমি তো গেলেই হতো, কেবল তোদের কষ্ট দেওয়ার জন্যই আবার বিশ্বেশ্বর আমাকে বাঁচালেন। আরে তুমি থামো তো মা, এসব কথা বলো না। না রে বাবা, এই যে তোদের কত বিপদে ফেললুম। অসুখ থাকলেও ক্ষেমঙ্করীর চারিদিকে পরিপাট্য ও সৌন্দর্য বিন্যাসের প্রতি তার অত্যন্ত দৃষ্টি ছিল। সে কথা হেমনলিনী শুনেছিল নলিনাক্ষের কাছে। এজন্য বিশেষ যত্নে চারিদিক পরিপাটি করে ঘর সাজিয়ে রাখত। নিজেও যত্ন করে সেজে ক্ষেমঙ্করীর কাছে আসত। অন্নদাবাবুরা যে বাংলো ভাড়া করেছিলেন, তার সঙ্গে ছিল সুন্দর বাগান। সেখান থেকে প্রতিদিন ফুল তুলে এনে ক্ষেমঙ্করীর রোগশয্যার কাছে সেই ফুলগুলি নানা রকম করে সাজিয়ে রাখত। অতীতে নলিনাক্ষ মায়ের একান্ত নিজের কাজের জন্যে দাসী রাখার চেষ্টা করেছিল অনেকবার, কিন্তু সুচিতার জন্যই তাতে রাজি হতেন না ক্ষেমঙ্করী। তবে এই বাড়ির আশেপাশে ছোট ছোট বাচ্চাদের ভালোবাসতেন। অনেক সময় তাদের জন্য নানা রকম খেলনা কিনতেন, অনেক সময় কিনে রাখতেন শৌখিন নানা উপহার। এই ধরনের জিনিসপত্রে ভর্তি ছিল একটা আবলুস কাঠের সিন্দুক, ছিল অনেক রকমের রেশমের কাপড় চোপড়। ক্ষেমঙ্করী মনে করতেন নলিনের একটা পরমা সুন্দরী বালিকা বধূ এসে
এই জিনিসগুলো পাবে। তিনি নিজে ছিলেন তপস্বিনীর মতো। স্নান, আহ্নিক, পুজো করে প্রায় দিন কেটে গেলে একবেলা ফল, দুধ, মিষ্টি খেয়ে থাকতেন। কিন্তু নিয়ম সংযমে নলিনাক্ষের এত নিষ্ঠা তার ভালো লাগতো না। বলতেন, পুরুষ মানুষের আবার এত আচার বিচারের বাড়াবাড়ি কেন? কেন? কিসের অসুবিধা? উমা, অসুবিধে নেই, তোর কথা আমি কিছু বুঝেই উঠতে পারি না। অসুখ থেকে একটু সেরে উঠে ক্ষেমংকরী খেয়াল করলেন নলিনাক্ষের উপদেশ অনুসারে নানা রকম নিয়ম পালনে প্রবৃত্ত হয়েছে হেমনলিনী। এমনকি বৃদ্ধ অন্নদাবাবুও নলিনাক্ষের সকল কথা প্রবীণ গুরুবাক্যের মতো বিশেষ শ্রদ্ধা ও ভক্তির সাথে শুনতেন। বিষয়টায় ক্ষেমংকরী অত্যন্ত কৌতুক বোধ করলেন। একদিন আর থাকতে না পেরে হেমনলিনীকে বললেন, মা, তোমরা দেখছি নলিনকে আরো খেপিয়ে তুলবে। ওর ওই সমস্ত পাগলামির কথা তোমরা শোনো কেন? তোমরা সাজগোজ করে হেসে খেলে আমোদ আহ্লাদে বেড়াবে। তোমাদের কি এখন সাধন তপস্যা করার বয়স? বলো। আপনিও তো বরাবর এসব নিয়েই আছেন। উমা, সে তো আমার বাপ মা বড় নিষ্ঠাবান ছিলেন। ছেলেবেলা থেকে আমরা ভাই বোনেরা এইসব শিক্ষার মধ্যেই মানুষ হয়েছি। এ যদি আমরা ছাড়ি তো দ্বিতীয় কোনো আশ্রয় থাকে না। কিন্তু তোমরা তো সেরকম নও। তোমাদের শিক্ষা দীক্ষা সবই তো আমি জানি। তোমরা যা কিছু করছো এ কেবল জোর করে করছো। তাতে লাভ কি মা? যে যা পেয়েছে সে তাই ভালো করে রক্ষা করে চলুক। আমি তো এই বলি বাবা। না, জোর করে না। না না না, ওসব কিছু নয়, ওসব ছাড়ো। তোমাদের আবার নিরামিষ খাওয়া কি? যোগ তপই বা কিসের? আর নলিনী বা এত বড় গুরু হয়ে উঠল কবে? আশ্চর্য। দুপুরের পরে হেমনলিনী যখন ক্ষেমংকরীর চুল বেঁধে দিত সেই সময় এসব আলোচনা হতো। তবে হেমের খোপা বাঁধা আবার ক্ষেমংকরীর পছন্দ হতো না। বলতেন, তুমি বুঝি মনে করো আমি নিতান্তই সেকেলে, এখনকার ফ্যাশন কিছুই জানি না? কিন্তু আমি যত রকম চুল বাঁধা জানি সেসব তুমিও জানো না বাছা। একজন বেশ ভালো মেম পেয়েছিলাম। সে আমাকে সেলাই শেখাতে আসতো, সেই সঙ্গে কত রকম চুল বাঁধাও শিখিয়েছিল। সে চলে গেলে অবশ্য আমাকে স্নান করে কাপড় ছাড়তে হতো। কি করব মা, সংস্কার। এরপরে ক্ষেমংকরী নিজেই হেমনলিনীর খোপা খুলে নানা রকম ভাবে চুল বেঁধে দিতেন এক একদিন। দেখো তো কেমন হলো, পছন্দ হয়েছে? ওই মেয়ে হেমনলিনী আবার নিজের সেলাই এনে দেখিয়ে নিয়ে যেত ঠিক আছে কিনা। ক্ষেমংকরী বাংলা মাসিক পত্র ও গল্পের বইও পড়তেন। অনেক সময় কোনো কোনো বই সম্পর্কে ক্ষেমংকরীর আলোচনা শুনে অবাক হতো হেমনলিনী। ইংরেজি শিক্ষা ছাড়াই এমন বুদ্ধি বিচারের সঙ্গে চিন্তা করা যায় তা হেমনলিনীর ধারণা ছিল না। ধীরে ধীরে দুই অসমবয়সী নারীর মধ্যে অন্যরকম এক সখ্যই যেন তৈরি হয়ে গেল। কি করি এখন? কলকাতায় ফিরব? হেমনলিনীর সঙ্গে দেখা করব? না, কি করব আমি সেখানে? আমার জীবনে যে নিদারুণ ঘটনা আঘাত করলো তা আমাকে চিরদিনের জন্য সংসারের অযোগ্য করে তুলেছে। বজ্রাহত গাছ প্রফুল্ল উপবনের মধ্যে জায়গা পাওয়ার আশা কেন করবে? কমলাকে যখন কোথাও খুঁজে পাওয়া গেল না এবং সে আত্মহত্যা করেছে বলে সবাই মনে করে নিল, তারপরে চুপচাপ গাজীপুর স্টেশনে হাজির হলো রমেশ। 7-5 ভাবার পরে সে বেরিয়ে পড়ল ভ্রমণে। কোথাও বেশি দিন থাকলো না। নৌকায় চড়ে কাশির ঘাটে শোভা দেখল, দিল্লিতে কুতুব মিনারের ওপরে চড়ল, আগ্রায় জ্যোৎস্না রাতে তাজ দেখল, অমৃতসরের গুরুদুয়ারা দেখে রাজপুতানায় আবু পর্বত শিখরে মন্দির দেখতে গেল। নিজের শরীর মনকে আর বিশ্রাম দিল না। অবশেষে ভ্রমণ শ্রান্ত যুবকটির অন্তঃকরণ কেবল ঘর চেয়ে হা হা করতে শুরু করল। একদিন তার শোককাল যাপনের ভ্রমণ হঠাৎ শেষ হয়ে গেল।
সে একটা মস্ত দীর্ঘ নিঃশ্বাস ফেলে কলকাতার টিকিট কিনে রেলগাড়িতে উঠে পড়ল। কলুটোলায় হেমনলিনীদের বাড়িতে যাব, কি জানি কি দেখবো গিয়ে। না 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 না, থাক। সেদিন সে যেতে পারে না। পরে আর একদিন গলির মুখ থেকে ফিরে আসে। অবশেষে একদিন সন্ধ্যের মুখে হাজির হয় হেমনলিনীদের বাড়ির সামনে। সব জানলা দরজা বন্ধ। কেউ নেই নাকি? সুখন বেহারাটা নিশ্চয়ই থাকবে, দেখি তো। দরজা ধাক্কা দিল রমেশ, কিন্তু অন্নদাবাবুর বাড়ি থেকে কেউ সাড়া দিল না। প্রতিবেশী চন্দ্রমোহন বাবুর জানলাটি হঠাৎ খুলে গেল। কে? ও রমেশবাবু নাকি? এই ভালো আছেন? হ্যাঁ, ভালো ভালো। কিন্তু এ বাড়িতে অন্নদা বাবুরা তো কেউ নেই। নেই তারা কোথায় গেছেন জানেন? সে খবর তো বলতে পারবো না। পশ্চিমে গেছেন এই জানি। হ্যাঁ, কিন্তু কে কে গেছেন? কেন, অন্নদা বাবু আর তার ইয়ে মেয়ে? ও, ঠিক জানেন? তাদের সঙ্গে আর কেউ যায়নি? ঠিক জানি বই কি। আরে যাওয়ার সময় আমার সঙ্গে দেখা হয়েছে তো তাদের। আচ্ছা, আমি একজনের থেকে কিছুদিন আগে জেনেছিলাম নলিন বাবু বলে একটি বাবু তাদের সঙ্গে গেছেন। ভুল খবর পেয়েছেন। নলিনবাবু আপনার ওই বাসায় দিন কয়েক ছিলেন। অন্নদাবাবুরা যাওয়ার দিন 2-4 আগেই তিনি কাশিতে গিয়েছেন। আচ্ছা, এই নলিন বাবুটি কে, কি করেন? ওর নাম শুনেছি নলিনাক্ষ চট্টোপাধ্যায়। আগে রংপুরে ডাক্তারি করতেন, এখন মাকে নিয়ে কাশিতে আছেন। পুরো নাম ও পেশা শুনে রমেশ কিরকম থমকে গেল। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। আচ্ছা, এই যোগেন এখন কোথায় থাকে বলতে পারেন? যোগেন? সে তো এখন হেডমাস্টার ময়মনসিংহের এক জমিদারের স্থাপিত হাই স্কুলে বিশাইপুরে আছে। ও আচ্ছা। আপনাকে তো অনেক দিন দেখিনি, কোথায় ছিলেন আর দিন? আমি 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 ওই প্র্যাকটিস করতে গাজীপুর গেছিলাম। তবে এখন ওখানেই থাকা হয়? না, সেখানে আর থাকা গেল না। এখন কোথায় যাব সেটাও ঠিক করিনি। আসি, ভালো থাকবেন। রমেশ বিদায় নেওয়ার কিছুক্ষণ পরেই অন্নদাবাবুর বাড়িতে হাজির হলো অক্ষয়। সে মাঝে মাঝে বাড়ির তত্ত্বাবধান করতে যেত। সেদিন অক্ষয় আসতেই চন্দ্রমোহন বাবুর থেকে রমেশের আসার খবর পেল। সে কোথায় ছিল সব কিছুই জানতে পারল। সব শুনে অক্ষয় নিজের কাজেই মন দিল। ওদিকে রমেশ বাসায় ফিরে ভাবতে বসল, অদৃষ্ট একই বিষম কৌতুকে প্রবৃত্ত হয়েছে। একদিকে আমার সঙ্গে কমলার, অন্যদিকে নলিনাক্ষর সঙ্গে হেমনলিনীর এই মিলন। এই যে একেবারে উপন্যাসের মতো, সেই কুলিখিত উপন্যাস। এমন উল্টোপাল্টা মিল করে দেওয়া অদৃষ্টের মতোই বেপরোয়া এক রচয়িতার পক্ষে সম্ভব। সংসারে সে এমন অদ্ভুত কাণ্ড ঘটায় যা ভীরু লেখক কাল্পনিক উপাখ্যানে লিখতে সাহস করে না। না, আমাকে এবার যেতে হবে, আর বসে থাকা যাবে না। বিশাইপুর জমিদার বাড়ির কাছেই একটা একতলা বাড়িতে বাসা পেয়েছিল যোগেন্দ্র। সেখানে রবিবার সকালে খবরের কাগজ পড়ছিল। এমন সময় বাজারের একটি লোক তার হাতে একটি চিঠি দিল। খামের উপরের অক্ষর দেখে সে চিনল কার লেখা। খুলে দেখল লেখা আছে, বিশাইপুরের একটি দোকানে অপেক্ষা করছে রমেশ, বিশেষ কয়েকটা কথা বলার আছে। চৌকি ছেড়ে লাফিয়ে উঠল যোগেন্দ্র। রমেশকে যদিও সে একদিন অপমান করতে বাধ্য হয়েছিল, তবুও সেই বাল্যবন্ধুকেই দূর দেশে এতদিন অদর্শনের পরে ফিরিয়ে দিতে পারল না। তার মনের মধ্যে একটা আনন্দই হলো, কৌতূহল কম হলো না। পত্রবাহককে সঙ্গে নিয়েই বাজারের সেই দোকানে হাজির হলো যোগেন্দ্র। এসে দেখল একটি মুদির দোকানে একটা শূন্য কেরোসিনের বাক্স খাড়া করে তার উপরে চুপ করে বসে আছে রমেশ। না হে, তোমার সঙ্গে আর পারা গেল না। তুমি আপনার দ্বিধা নিয়েই গেলে। কোথায় একেবারে সোজা আমার বাসায় এসে হাজির হবে তা না, পথের মধ্যে মুদির দোকানে গুড়ের বাতাসা ও মুড়ির চাকতির মাঝখানে অটল হয়ে বসে আছো। তুমিই পারো ভায়া, তুমিই পারো। রমেশ অপ্রতিভ হয়ে একটুখানি হাসল।
তার হাত ধরে টেনে তুলে যোগেন্দ্র নিয়ে চলল নিজের বাসায়। ওঠো। যিনি যাই বলুন, বিধাতাকে আমরা কেউই চিনতে পারিনি। তিনি আমাকে শহরের মধ্যে মানুষ করে তুললেন। সে কি এই পাড়া গায়ের মধ্যে আমার জীবাত্মাটাকে একেবারে মাঠে মারার জন্যে? কেন, জায়গাটা তো মন্দ নয়। অর্থাৎ অর্থাৎ নির্জন। এজন্য আমার মতো আরও একটি জনকে বাদ দিয়ে এই নির্জনতা আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য আমি প্রতিদিন ব্যাকুল হয়ে থাকি, বুঝলে? ব্যাকুল হয়ে থাকি। কি যে বলো যোগেন্দ্র, আরে মনের শান্তির পক্ষে এই ধরনের কথা আমাকে বলো না। কদিন প্রচুর মনের শান্তি নিয়ে না আমার প্রাণ একেবারে অতিষ্ঠ হয়ে গেছে। ছেলেবেলার বন্ধুকে কাছে পেয়ে অনর্গল বকতে লাগলো যোগেন্দ্র। যে কথা বলার জন্য রমেশ এত দূর এসেছে তা বলার সুযোগই পেল না বিকেল পর্যন্ত। সন্ধ্যের পরে কেরোসিনের আলোয় দুজনে দুই কেদারা টেনে বসল। অদূরে শেয়াল ডাকল। বাইরে অন্ধকার রাত, ঝিঝি ডেকে চলেছে টানা। যোগেন, তুমি তো জানোই তোমাকে কি কথা বলতে আমি এখানে এসেছি। একদিন তুমি আমাকে যে প্রশ্ন করেছিলে সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় তখন ছিল না, কিন্তু কিন্তু আজ আর সেই উত্তর দিতে কোনো বাধা নেই। কথাগুলো বলার পর কিছুক্ষণ দুজনেই চুপ। তারপর ধীরে ধীরে সমস্ত ঘটনা আগাগোড়া বলে গেল রমেশ। কখনো তার গলা কেঁপে গেল, কখনো সে 2-1 মিনিট চুপ করল। যোগেন্দ্র মাঝে কোনো কথা না বলে চুপ করে সব শুনল। সবটা শোনার পর বলল, এই সব কথা যদি সেদিন বলতে আমি বিশ্বাস করতে পারতাম না। বিশ্বাস করার হেতু তখন যেটুকু ছিল এখনো তাই আছে। সেজন্য তোমার কাছে আমার এই প্রার্থনা যে আমি যে গ্রামে বিয়ে করেছিলাম সে গ্রামে একবার তোমাকে যেতে হবে, আর তারপরে কমলার মামা বাড়িতেও। আমি কোথাও এক পা নড়ব না ভাই। এই কেদারার উপর অটল হয়ে বসে তোমার কথার প্রত্যেক অক্ষর বিশ্বাস করব। তোমার সকল কথাই বিশ্বাস করা আমার চিরকালের অভ্যাস। জীবনে একবার মাত্র তার অন্যথা হয়েছে, সেজন্যে আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। যোগেন, যোগেন, আমি কোথা থেকে যে এমন একটা দুশ্ছেদ্য মিথ্যের জালে জড়িয়ে পড়েছিলাম, আজ আজ আমার তার থেকে মুক্তি হয়েছে। আমার কারো কাছে কিচ্ছু গোপন করবার নেই যোগেন, আর তাতেই আমি প্রাণ পেয়েছি। কমলা কি জেনে কি ভেবে আত্মহত্যা করলো তা আজ পর্যন্ত আমি বুঝতে পারিনি, আর বোঝার কোনো সম্ভাবনাও নেই। মৃত্যুর গ্রাস থেকে একদিন যে সমস্যা হঠাৎ উঠে এসেছিল, মৃত্যুর গর্ভেই একদিন সেই সমস্যা তেমনি অকস্মাৎ বিলীন হয়ে গেল। কমলা যে আত্মহত্যা করেছে তা এতটা নিশ্চিত হয়ে ধরে রেখো না। যাই হোক, তোমার এই দিকটা তো পরিষ্কার হয়ে গেল। এখন নলিনাক্ষের কথা আমি ভাবছি। মানে? দেখো, আমি ওরকম লোকদের ভালো বুঝি না। যা বুঝি তা আমি পছন্দও করি না। অনেক লোকের অন্যরকম মতেই দেখি। তারা যা বোঝে না তাই বেশি পছন্দ করে। তাই হেমের জন্য আমার যথেষ্ট ভয় করে। যখন দেখলাম সে চা ছেড়ে দিয়েছে, মাছ মাংস খায় না, এমনকি ঠাট্টা করলে আগের মতো তার চোখ ছলছল করে আসে না, বরং মৃদুমন্দ হাসে, তখন বুঝলাম গতিক ভালো নয়। যাই হোক, তোমাকে সহায় পেলে তাকে উদ্ধার করতে কিছুমাত্র বিলম্ব হবে না, তাও আমি নিশ্চিত জানি। অতএব প্রস্তুত হও। 2 বন্ধু মিলে সন্ন্যাসীর বিরুদ্ধে যুদ্ধযাত্রা করতে হবে তো, নাকি? আমি যদিও বীরপুরুষ বলে খ্যাত নই, তবু আমি প্রস্তুত আছি। আরে রোশো, আমার ক্রিসমাসের ছুটিটা আসুক। সে কি, সে তো অনেক দেরি আছে। ততক্ষণ আমি একাই এগিয়ে যাই নাকি? না না না, সেটা কোনো মতেই হবে না। তোমাদের বিয়ে আমি ভেঙেছিলাম, আমি নিজের হাতে তার প্রতিকার করব। তুমি আগে ভাগে গিয়ে আমার এই শুভ কাজটি চুরি করবে, সেটা আমি ঘটতে দেব না। ছুটির তো আর 10 দিন মোটে বাকি, ধৈর্য ধরো।
অন্নদাবাবুর প্রতিবেশী চন্দ্রমোহন যেমন রমেশকে যোগেন্দ্রর ঠিকানা দিয়ে সাহায্য করেছিলেন, তেমনি অজান্তে তিনি আরও একটা কাজ করেছেন। অক্ষয়ের কাছে রমেশের গাজীপুরে থাকার বিষয়টি জানিয়ে সেদিন রমেশের কলুটলার ওই বাড়িতে আসার কথা শোনার পর থেকেই অক্ষয়ের মনে কয়েকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। ব্যাপারটা কি? রমেশ গাজীপুরে প্র্যাকটিস করছিল, এতদিন নিজেকে গোপন রেখেছিল। এর মধ্যে এমন কি ঘটলো যাতে সে সেখানকার প্র্যাকটিস ছেড়ে দিয়ে কলকাতা ফিরল, আবার সাহস করে কুলটোলার গুলিতেও গেল। এরপর তো কোথাও থেকে যদি অন্নদাবাবুদের কাশিতে থাকার কথা জানতে পারে, সেখানেও গিয়ে হাজির হবে। নিজের কৌতূহল আর চেপে রাখতে পারে না অক্ষয়। ব্যাগ গুছিয়ে নেয়, অগ্রহায়ণের এক অপরাহ্নে এসে হাজির হয় গাজীপুরে। আচ্ছা, এখানে রমেশ বাবু বলে এক বাঙালি উকিল থাকে, তার বাসা কোন দিকে জানেন? গাজীপুর স্টেশনের কাছে বাজারে এই জিজ্ঞাসা নিয়ে ঘুরতে থাকে অক্ষয়। খুব একটা উপকার হলো না। তখন সে গেল আদালতে। এক বাঙালি উকিলকে দেখতে পেয়ে তাকেও একই কথা জিজ্ঞাসা করল। মশাই, রমেশচন্দ্র চৌধুরী নামে এক নতুন বাঙালি উকিল গাজীপুরে এসেছেন, তার বাসা কোথায় জানেন? এই উকিলের কাছে অক্ষয় খোঁজ পেল চক্রবর্তী অর্থাৎ খুড়োমশাইয়ের বাড়ির। এও জানতে পারল রমেশের স্ত্রী সম্ভবত জলে ডুবে মরেছেন। সেই উকিলের কাছেই চক্রবর্তী বাড়ির হদিশ জেনে সেদিকে যাত্রা করল অক্ষয়। পথে যেতে যেতে ভাবল, এইবার রমেশের চালটা বোঝা যাচ্ছে। স্ত্রী মারা গেছে, এখন সে অসংকোচে হেমনলিনীর কাছে গিয়ে প্রমাণ করার চেষ্টা করবে তার স্ত্রী কোনো কালে ছিলই না। আর হেমনলিনীর যা অবস্থা, তাতে রমেশের কথা অবিশ্বাস করা তার পক্ষে অসম্ভব। যারা ধর্মনীতি নিয়ে অত্যন্ত বাড়াবাড়ি করে বেড়ায়, গোপনে তারা যে কি ভয়ানক লোক, বাপরে বাপ। খুড়োর কাছে গিয়ে তাকে রমেশ ও কমলার কথা জিজ্ঞাসা করা মাত্র তিনি শোক সংবরণ করতে পারলেন না। আপনি আপনি যখন রমেশবাবুর বিশেষ বন্ধু, তখন আমার মা কমলাকে আপনি নিশ্চয়ই আত্মীয়ের মতোই জানেন। কিন্তু আমি এই কথা বলছি যে কয়েকদিন মাত্র দেখে আমি আমার নিজের মেয়ের সঙ্গে তার প্রভেদ করতে ভুলে গেছি। দুদিনের জন্য মায়া বাড়িয়ে মা লক্ষ্মী আমাকে এমন বজ্রাঘাত করে ত্যাগ করে যাবেন, তা কি আমি জানতাম? ঈশ্বর, এমন ঘটনা যে কি করে ঘটলো আমি তো কিছুই বুঝতে পারছি না। নিশ্চয়ই রমেশ কমলার সঙ্গে ভালো ব্যবহার করেনি। আপনি রাগ করবেন না। আপনাদের রমেশটিকে আমি আজ পর্যন্ত চিনতে পারলাম না মশাই। বাইরে তো দিব্য লোকটি, তিনি যে মনের মধ্যে কি ভাবেন কি করেন কিচ্ছু বোঝার জো নেই। নইলে কমলার মতো অমন স্ত্রীকে কি মনে করে যে অনাদর করতেন তিনি। তবু কখনো একদিনের জন্য নিজের স্বামীর বিরুদ্ধে একটি কথা বলেনি মেয়েটা। কতটা অসহ্য কষ্ট পেলে এমন কাজ কেউ করতে পারে তা তো আপনি বুঝতেই পারেন। আমি আবার ওই সময়টা ছিলাম না, এলাহাবাদে যেতে হয়েছিল, না হলে হয়তো এইভাবে ছেড়ে যেত না মা কমলা। কি বলি বলুন দেখি। পরের দিন সকালে খুড়োকে নিয়ে অক্ষয় রমেশের বাংলো গঙ্গার তীর ঘুরে এলো। ঘরে ফিরে এসে বলল, দেখুন মশাই, কমলা যে গঙ্গায় ডুবে আত্মহত্যা করেছে এ সম্বন্ধে আপনি যতটা নিঃসংশয় হচ্ছেন, আমি ততটা হতে পারিনি। সে কি? তা আপনি কি মনে করেন? আমার মনে হয় তিনি গৃহ ছেড়ে চলে গেছে, তাকে ভালো করে খোঁজা উচিত। কথাটা নিতান্তই অসম্ভব নয়। কাছেই কাশী তীর্থ, সেখানে আমাদের একটি পরম বন্ধু আছে। এমনও হতে পারে কমলা তাদের কাছে গিয়ে আশ্রয় নিয়েছে। ওই তাদের কথা তো রমেশবাবু আমাদের কখনো বলেননি। যদি জানতাম তবে কি খোঁজ করতে বাকি রাখতাম আমি, বলুন? তবে চলুন না একবার আমরা দুজনেই কাশী যাই। পশ্চিম অঞ্চলে আপনার সব জানাশোনা, আপনি ভালো করে খোঁজ করতে পারবেন।
রাজি হলেন চক্রবর্তী। অক্ষয়ের সঙ্গে তিনি চলে গেলেন কাশীতে। ভাবলেন রমেশের কোনো আত্মীয়র সঙ্গেই বোধহয় দেখা হবে। কাশীতে অবশ্য তখন অন্য এক আত্মীয়তা তৈরির প্রস্তুতি চলছিল। ক্ষেমংকরী আরও একবার জ্বরে পড়লেন। এবারে তার জ্বর অবশ্য অল্পের উপর দিয়ে গেল। নলিনাক্ষ তবু সতর্ক। মা, তোমাকে কিছুদিন রোগীর নিয়মে থাকতেই হবে। দুর্বল শরীরের ওপর কঠোরতা সহ্য হয় না মা। আমি রোগীর নিয়মে থাকবো আর তুমি যোগীর নিয়মে থাকবে? নলিন, দেখো, তোমার এসব আর বেশি দিন চলবে না। আমি আদেশ করছি, তোমাকে এবার বিয়ে করতেই হবে। নলিনাক্ষ চুপ করে বসে থাকল। দেখো বাচ্চা, আমার এই শরীর আর গড়াবে না। এখন তোমাকে আমি সংসারী দেখে যেতে পারলে মনের সুখে মরতে পারবো। আগে মনে করতাম একটা ছোট ফুটফুটে বউ আমার ঘরে আসবে, আমি নিজে তাকে গড়ে পিঠে নেব। কিন্তু এবার ব্যামোর সময় ভগবান আমাকে চৈতন্য দিয়েছেন। নিজের আয়ুর উপরে আর এতটা বিশ্বাস নেই বাবা। কবে আছি কবে নেই তার ঠিকানা কোথায়? তার চেয়ে তোমার নিজের মতে বড় বয়সের মেয়েই বিয়ে করো। জ্বরের সময় তুমি এইসব ভাবছিলে? আশ্চর্য। তাই তো, আমি বেশ বুঝেছি আমার এই শেষ কাজ বাকি আছে। এটি সম্পন্ন করার অপেক্ষাতেই আমাকে বাঁচতে হবে, নইলে যে আমি শান্তি পাবো না। কিন্তু আমার সঙ্গে মিশ খাবে এমন পাত্রী কোথায় পাবো? আচ্ছা আচ্ছা, সে আমি ঠিক করে তোমাকে বলবো ক্ষণ, সেজন্য তোমাকে ভাবতে হবে না। একদিন সন্ধ্যার কিছু পূর্বে হাঁটতে হাঁটতে অন্নদাবাবু হাজির হলেন নলিনাক্ষের বাসায়। অন্নদাবাবু তাঁদের বাড়ি এলে খুব বেশি সামনে আসতেন না ক্ষেমংকরী, কিন্তু এদিন এলেন। আপনার মেয়েটি বড় লক্ষ্মী, তার উপরে আমার বড়ই স্নেহ পড়ে গিয়েছে। আর আমার নলিনকে তো আপনারা জানেন, সে ছেলের কোনো দোষ কেউ দিতে পারবে না। ডাক্তারিতেও তার বেশ নাম। আপনার মেয়ের জন্য এমনতর সম্বন্ধ কি শীঘ্র খুঁজে পাবেন? বলেন কি, এমন কথা আশা করতে আমার সাহস হয় না। নলিনাক্ষের সঙ্গে আমার মেয়ের যদি বিয়ে হয় তবে তার অপেক্ষা সৌভাগ্য আমার আর কি হতে পারে। কিন্তু তিনি কি না না, নলিন আপত্তি করবে না। সে এখনকার ছেলেদের মতো নয়, সে আমার কথা মানে। আর এর মধ্যে পীড়াপিড়ির কথাই বা কি আছে? আপনার মেয়েটিকে পছন্দ করবে না কে? তবে এই কাজটি আমি খুব দ্রুত সারতে চাই, আমার শরীরে গতিক ভালো বুঝছি না। অন্নদাবাবু সন্ধে পেরিয়ে বাড়ি ফিরলেন, অন্যদিনের তুলনায় বেশ উৎফুল্ল হয়েই। গিয়েই হেমনলিনীকে ডাকলেন। মা, আমার বয়স যথেষ্ট হয়েছে, আমার শরীরও ইদানিং ভালো চলছে না। তোমার একটা স্থিতি না করে যেতে পারলে আমার মনে সুখ নেই। হেম আমার কাছে লজ্জা করলে চলবে না, কিন্তু তোমার মা নেই, এখন তোমার সমস্ত ভালো আমারই ওপরে। কেন বলছো এসব কথা? মা, তোমার জন্য এমন একটা সম্বন্ধ এসেছে যে আমি আমার মনের আনন্দ ধরে রাখতে পারছি না। আমার কেবলই ভয় হচ্ছে পাছে কোনো বিঘ্ন ঘটে। আজ নলিনাক্ষের মা নিজে আমাকে ডেকে তার পুত্রের সঙ্গে তোমার বিবাহ প্রস্তাব করেছেন। হেমনলিনী মুখ লাল করে অত্যন্ত সংকুচিত হয়ে বলল, বাবা, তুমি কি বলছো? না না, এ কখনো হতে পারে না। নলিনাক্ষকে যে কখনো বিয়ে করা যেতে পারে এই সম্ভাবনা সন্দেহ মাত্র হেমনলিনীর মাথায় আসেনি। হঠাৎ বাবার মুখে এই প্রস্তাব শুনে সে লজ্জায় সংকোচে অস্থির হয়ে উঠল। কেন কেন হতে পারে না মা? নলিনাক্ষ বাবু, এও কি কখনো হয়? কথাটা বলেই হেমনলিনী বারান্দায় চলে গেল। সে যেন বিশ্বাসই করতে পারছিল না নলিনাক্ষ বিয়ে করতে পারে, বা নলিনাক্ষকে সে বিয়ে করতে পারে। অন্নদাবাবু বেশ বিমর্ষ হয়ে পড়লেন। তার ধারণা ছিল বিয়ের প্রস্তাবে হেমনলিনী খুশিই হবে, কিন্তু এরকম প্রতিক্রিয়া তিনি কল্পনাও করতে পারেননি। হেমনলিনী অনেকক্ষণ পরে পিছন ফিরে দেখল
তার বাবা চৌকির উপর বসে রীতিমতো হতাশ মুখে কেরোসিনের আলোর দিকে চেয়ে আছেন। ঘরে এসে চৌকির পিছনে দাঁড়িয়ে বাবার মাথায় আঙুল বুলিয়ে দিতে থাকলো। বাবা, এবার চলো, অনেকক্ষণ খাবার দিয়েছে, ঠান্ডা হয়ে যাবে। যন্ত্রচালিতের মতো খাবার খেতে গেলেন অন্নদাবাবু। ভালো করে খেতেও পারলেন না। তিনি মনে করেছিলেন হেমনলিনী সংক্রান্ত সমস্ত দুর্যোগ কেটে গেল, কিন্তু মেয়ের দিক থেকে যে এত বড় ব্যাঘাত এলো তাতে একটু দমে গেলেন। ভাবলেন হেমনলিনী এখনো রমেশকে ভুলতে পারেনি। পাছে কর্তব্যের ক্ষতি হয়, হেমনলিনী রমেশের কথা মনে করে নিজেকে পীড়িত হতে দেয় না। এজন্য নিজের সঙ্গে অনেক লড়াই করে আসছে। কিন্তু বাইরে থেকে যখন টান পড়ে তখন ক্ষতস্থানের সব বেদনা জেগে ওঠে। তার ভবিষ্যৎ জীবনটা যে কিভাবে চলবে তা এখনো সে খুঁজে পায়নি। এই কারণে সুদৃঢ় অবলম্বন খুঁজে অবশেষে নলিনাক্ষকে গুরু মেনে তার উপদেশ অনুসারে চলতে প্রস্তুত হয়েছিল। কিন্তু যখনই বিয়ের প্রস্তাব তাকে তার হৃদয়ের গভীরতম দেশের আশ্রয় থেকে টেনে আনতে চায়, তখনই সে বুঝতে পারে সে বন্ধন কি কঠিন। বাবা, এদিকে শোনো, আমি তোমার পাত্রী ঠিক করেছি। আচমকা এই কথাটা মায়ের মুখে শুনে একটু হকচকিয়ে গিয়েছিল নলিনাক্ষ। একেবারে ঠিক করেই ফেলেছ? তা নয় তো কি, আমি কি চিরকাল বেঁচে থাকবো? হ্যাঁ, তা শোনো, আমি হেমনলিনীকেই পছন্দ করেছি। অমন মেয়ে আর পাবো না। আর রংটা তেমন ফর্সা নয় বটে, কিন্তু দোহাই মা, আমি রং ফর্সা টর্সার কথা ভাবছি না, কিন্তু হেমনলিনীর সঙ্গে বিয়ে কেমন করে হবে? সে কি কখনো হয় নাকি? ও আবার কি কথা, না হওয়ার তো কোনো কারণ দেখছি না। একদিন যাকে অসংকোচে গুরুর মতো উপদেশ দিয়ে এসেছে, হঠাৎ তার সঙ্গে বিয়ের প্রস্তাবে নলিনাক্ষকে যেন লজ্জা আঘাত করল। সে চুপ করে বসে থাকল। দেখো, এবারে তোমার কোনো আপত্তি আমি শুনবো না বাছা। আমার জন্য তুমি যে এই বয়সে সব ছেড়ে কাশিবাসী হয়ে তপস্যা করতে থাকবে, সে আমি কিছুতেই সহ্য করব না। এবারে যেদিন শুভ দিন আসবে সেই দিন ফাঁক যাবে না, এই আমি বলে রাখছি। মা, একটা কথা তোমাকে বলি মা, আগে থেকেই বলছি, তুমি অস্থির হয়ে পড়ো না। যে ঘটনার কথা বলছি তার 9-10 মাস হয়ে গেল। তা নিয়ে এখন উতলা হওয়ার কোনো প্রয়োজন নেই। আর তোমার যেরকম স্বভাব, তাতে একটা অমঙ্গল কেটে গেলেও তার ভয় তোমাকে কিছুতেই ছাড়তে চায় না। এই জন্যই তোমাকে বলবো করেও বলতে পারিনি। কি জানি বাচ্চা কি বলবে, কিন্তু তোমার ভূমিকা শুনে মন আরো অস্থির হচ্ছে। শোনো, গত মাঘ মাসে আমার সমস্ত জিনিসপত্র বিক্রি করে বাগান বাড়ি ভাড়া দেওয়ার বন্দোবস্ত করে ফিরে আসছিলাম। সাঁড়ায় এসে কি মনে হলো, রেলে না এসে ঠিক করলাম নৌকায় আসবো কলকাতা। সেখান থেকে বড় দেশি নৌকা ভাড়া করে যাত্রা করলাম। একদিন এক চরের কাছে নৌকা বেঁধে স্নান করছি, হঠাৎ দেখি আমাদের ভূপেন শিকারের বন্দুক কাঁধে সেখানে হাজির। ভূপেন? হ্যাঁ, সে তো তখন ওদিকে কোথাও একটা ডেপুটি ম্যাজিস্ট্রেট, মফস্বল ভ্রমণে বেরিয়েছে, আর থাকে তাঁবুতে। সে তো আমাকে কিছুতেই ছাড়বে না, তার সঙ্গে যেতে হলো। ধোবাপুকুর নামে একটা জায়গায় একদিন তার তাঁবু পড়ল। নিতান্তই গণ্ডক গ্রাম। একদিন সেই গ্রামে ঘুরতে ঘুরতে এক প্রাচীর দেওয়া চালাঘরের ভেতরে ঢুকে পড়লাম। বাড়ির কর্তা আমাদের বসতে বললেন। উঠোনে তখন স্কুল চলছে, প্রাইমারি স্কুল। বাড়ির কর্তার নাম তারিণী চাটুর্যে। ভূপেনের সঙ্গে অনেকক্ষণ কথা বলল, আমার পরিচয়ও নিল। রাতে তাঁবুতে ফেরার পরে ভূপেন জানালো, তারিণী বাবুর এক ভাগ্নি, বাপ মা মরা, সে থাকে এই বাড়িতেই। বিয়ের বয়স হয়েছে, কিন্তু এমন অনাথ মেয়ের পাত্র জুটবে কোথায়? তারপর ভূপেন বলল, তারিণী বাবু নাকি গ্রামে কোনো ব্রাহ্মণ ছেলে এলেই তার কাছে ভাগ্নির বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হয়। আসলে ঘাড় থেকে নামিয়ে ফেলতে চায় আর কি। এমনিতেও মামা মামির দাসত্ব করতে হয় ওই বছর 14 মেয়েটিকে। ভূপেন জানালো, মেয়েটির নাম কমলা, দেখতেও সুশ্রী, স্বভাবেও লক্ষ্মী। আমি কিছু চিন্তা না করেই বললাম,
এই মেয়েটিকে আমি বিয়ে করব। সে কি বলো কি? দাঁড়াও দাঁড়াও মা, উতলা হয়েও না, পুরোটা শোনো আগে। ভেবেছিলাম হিন্দু ঘরের মেয়ে বিয়ে করে এনে তোমাকে চমকে দেব। সে যাই হোক, ভূপেন তো আমার কথা শুনে অবাক। সেদিনেই কথাবার্তা পাকা করে তার ঠিক 2 দিন পরে বিয়ে করে ফেললাম। একেবারে একেবারে বিয়ে হয়ে গেল, আর আমি কিছু জানতেও পারলাম না। হ্যাঁ, বিয়ে হয়ে গেল। তারপরে নতুন বউকে নিয়ে কলকাতায় ফেরার নৌকায় উঠলাম। কিন্তু ঘন্টা 2 বাদে সেই অকালে কোথা থেকে অত্যন্ত গরম ঘূর্ণি ঝড় এসে পড়ল। মুহূর্তে আমাদের নৌকা উল্টিয়ে কোথায় যে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারলাম না। আমার তো জ্ঞান হারিয়ে গিয়েছিল। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরতে দেখলাম আমি জলের ধারে এক জায়গায় সাঁতার কেটে এগোলাম, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না, নৌকোটাও দেখতে পেলাম না, কোনো আরোহীকেও না। পুলিশে খবর দিয়ে অনেক খোঁজ খবর করা হলো, কিন্তু কোনো ফল হলো না। যাক বাবা, যা যা হয়ে গেছে তা গেছে। ও কথা আমার কাছে আর কখনো বলিস নে বাবারে, মনে করতেই আমার বুক কেঁপে উঠছে। মা, এ কথা আমি কোনোদিনই তোমার কাছে বলতাম না, কিন্তু বিয়ের কথা নিয়ে তুমি নিতান্তই জেদ করছো বলে বলতে হলো। আচ্ছা, একবার একটা দুর্ঘটনা ঘটেছিল বলে তুই এ জীবনে আর কখনো বিয়ে করবি না? সেজন্য নয় মা, যদি সেই মেয়ে বেঁচে থাকে। বেঁচে? পাগল হয়েছিস? বেঁচে থাকলে তোকে খবর দিত না? আমার খবর সে কি জানে? আমার চেয়ে অপরিচিত তার কাছে আর কে আছে? বোধহয় সে আমার মুখও দেখেনি। আরে, কাশিতে এসে তারিণী চাটুর্যকে আমার ঠিকানা জানিয়েছিলাম, কিন্তু তিনিও কমলার কোনো খোঁজ পাননি বলে আমাকে চিঠিতে লিখেছেন। তবে আবার কি বাচ্চা? মা, আমি ঠিক করেছি পুরো 1 বছর অপেক্ষা করে তবে তার মৃত্যু হয়েছে বলে মেনে নেব। 1 বছর? বাচ্চা, তোমার সকল বিষয় বাড়াবাড়ি। আবার 1 বছর অপেক্ষা কিসের জন্য? মা, 1 বছরের আর দেরি বা কিসের? এখন অঘ্রাণ, পৌষে বিয়ে হতে পারবে না, তারপরে মাঘ কাটিয়ে ফাল্গুন। সে তো অনেক। আচ্ছা বেশ, কিন্তু পাত্রী ঠিক রইল। হেমনলিনীর বাপকে আমি কিন্তু কথা দিয়েছি। নলিনাক্ষ অপেক্ষায় থাকবে 1 বছর, কমলা বেঁচে আছে কিনা জানার জন্যে। সে তখনও জানে না গত মাঘ মাসে সেই ঘূর্ণিঝড়ে কমলা মারা যায়নি, এমনকি গাজীপুরের গঙ্গায় ডুবে সে আত্মহত্যাও করেনি। সেদিন গঙ্গা তীরে যখন কমলা পৌঁছেছিল, তখন শীতের সূর্য পশ্চিম আকাশের প্রান্তে নেমে গিয়েছে। কমলা তখন জলে কিছু দূর নেমে অস্তগামী সূর্যকে প্রণাম করল, তারপরে সব গুরুজনের উদ্দেশ্যে প্রণাম করল। তাদের মধ্যে এমন একজন ছিল যাকে সে ভালো করে দেখেইনি। বাসর ঘরে পাশে বসলো, তার দিকে নজর পড়েনি। কণ্ঠস্বর একটু শুনেছিল কমলা বাসর ঘরে অন্য মেয়েদের সঙ্গে কিছু কথা বলার সময়, কিন্তু মুখ তো দেখা হয়নি। স্বামীর নামও সে জানত না। রমেশ যে চিঠি হেমনলিনীকে লিখেছিল, যা সে ভাগ্যক্রমে তার হাতে পেয়েছিল, সেই চিঠি তার আঁচলে বাঁধা ছিল। আরও একবার সে চিঠিখানা পড়ল। এই চিঠিতেই সে জানতে পেরেছে তার স্বামীর নাম নলিনাক্ষ চট্টোপাধ্যায়। চিঠির বাকি অংশটা সে কখনো খুঁজে পায়নি, কিন্তু নলিনাক্ষ নামটাই তার মনে জেগে থাকলো। এ তো শূন্যতা নয়, এ তো অন্ধকার নয়। আমি দেখছি সে আছে, সে আমারই আছে। আমি যদি সতী হই, তবে এই জীবনে আমি তার পায়ের ধুলো নেব। বিধাতা আমাকে কখনোই বাধা দিতে পারবে না। আমি যখন আছি, তখন তিনি কখনোই যাননি।
তার সেবা করার জন্য ভগবান আমাকে বাঁচিয়ে রেখেছেন। রুমালে বাঁধা চাবির গোছা, রমেশের দেওয়া ব্রোজ, এসব তাড়াতাড়ি খুলে জলের মধ্যে ফেলল কমলা। কোথায় যাবে তা সে জানে না, কিন্তু গঙ্গার তীর ধরে পশ্চিম মুখ করে সে চলতে থাকলো। বাড়ি ঘরহীন অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে না পেলেও সে হাঁটতে থাকলো। একসময় রাত হলো। এক বিরাট বট গাছের নিচে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। ভোরে যখন ঘুম ভাঙল, তখন দেখল এক প্রৌঢ়া তাকে ডাকছেন, জিজ্ঞাসা করছেন তার পরিচয়, জানতে চাইছেন কেন সে শীতের রাত্রে গাছতলায় শুয়েছিল। আমি তো কাশি যাব বলে বেরিয়েছি। সেই প্রৌঢ়ার থেকেই জানতে পারল তাঁরাও বাঙালি, আর তাঁরা কাশিতেই যাচ্ছেন। গাজীপুরের যে সিদ্ধেশ্বর বাবুদের বাড়িতে খুব ঘটা করে বিয়ে ছিল, তাঁরা এদের আত্মীয়। প্রৌঢ়ার নাম নবীন কালী, তার স্বামীর নাম মুকুন্দলাল দত্ত। এই দত্ত পরিবারের বাড়ি কাশীতেই। সাংঘাতিক কৃপণ এক পরিবার। কমলার সম্পর্কে দু চার কথা জেনে প্রৌঢ়া নবীনকালী বুঝতে পারলেন মেয়েটি ভদ্রঘরের এবং ব্রাহ্মণ, এবং সেই অর্থে কারোরই কাছে যাওয়ার নেই। বিনা বেতনে রান্নার লোক পাওয়া যাবে, এই ভাবনায় তারা নিজেদের নৌকায় তুলে নিলেন কমলাকে। কাশিতে যদি কোনো ভদ্র বাড়িতে রান্না করেও থাকতে পারি, তাই বা খারাপ কি? যার খোঁজে বেরিয়েছি তার খোঁজ সেখান থেকে বা কিছুদিন পরে কলকাতা ফিরেও করা যেতে পারে। আপাতত আমাকে বাঁচতেই হবে। কাশী পৌঁছতে বেশি সময় লাগলো না। শুরুতেই কমলাকে সতর্ক করে দিলেন নবীনকালী। বলে দিলেন, কাশী ভালো শহর না, তোমার বয়স কম। আমি যখন ঘাটে স্নান করতে বেরোবো বা বাইরে কোথাও যাব, তখন আমার সঙ্গে শুধু বেরোবে। কমলা সে সবই মেনে নিল, কিন্তু কয়েকদিনের মধ্যেই তার প্রাণ ওষ্ঠাগত অবস্থা। কিন্তু ওদিকে কমলা যদি পালিয়ে যায়, এই ভয়ে নবীনকালী সারাক্ষণ তাকে আগলে রাখত। এক প্রকার বন্দী হয়েই থাকতে হচ্ছিল কমলাকে। বাইরে সে বেরোতে পারছিল না একদমই। একবার নবীনকালীর স্বামী মুকুন্দলালের খুব শরীর খারাপ হলো। ঝি তুলসীকে ডেকে নবীনকালী বললেন কাশীর এক ডাক্তারকে ডেকে আনতে। হঠাৎ নবীনকালীর কথায় কমলা জানতে পারল ডাক্তারের নাম নলিনাক্ষ। কি কি বললো ডাক্তারের নাম? এই নামটাই তো চিঠিতে পড়েছি। আর উনিও নাকি ডাক্তার। তবে কি একই ডাক্তার? তুলসীকে ডেকে কমলা জানতে পারল ডাক্তারের নাম নলিনাক্ষ চট্টোপাধ্যায়, কাশীতেই থাকে। পদবিও যখন মিলে যাচ্ছে, তখন কি আর আলাদা মানুষ হবে? হয়তো ইনি, যার খোঁজ আমি করছি। তবে সেদিন নলিনাক্ষ ডাক্তার দত্ত বাড়িতে এলো না কেন? কমলা জানতে পারল মায়ের শরীর খারাপ, তাই। ঝি তুলসীকে খুঁচিয়ে কমলা অবশ্য জেনে ফেলেছে নলিনাক্ষ ডাক্তার আর তার মাই শুধু থাকেন। ডাক্তারবাবু বিয়ে করেননি। তিনি বিয়ে করেননি এখনো? কমলার বিস্মিত মন্তব্য শুনে কিছু বুঝল না তুলসী, কিন্তু মোক্ষম একটি কথা শুনিয়ে দিল সে। বলল ডাক্তারের চাকরের থেকে জেনেছে রংপুরে ডাক্তারি করার সময়ও তার স্ত্রী ছিল না। রংপুরে ডাক্তারি করতেন? আর তো কোনো সন্দেহ আমার মনে থাকলো না, উনিই তো। কমলার সেদিন স্বাদ পূরণ হয়নি ঠিকই, তবে নলিনাক্ষকে দেখার সুযোগ পেল সে শীঘ্রই। সেদিন আসতে পারেনি বলে একদিন সন্ধ্যায় কোনো খবর না দিয়ে বাড়ির দরজায় এসে হাজির নলিনাক্ষ ডাক্তার। সেই সময় মুকুন্দলাল হাঁটতে বেরিয়েছিলেন, কাছে কোনো চাকর ছিল না। নবীনকালীর নির্দেশে দরজা খুলতে গেল খোদ কমলা। কমলা দরজা খুলল বটে, কিন্তু মুখের দিকে তাকাতে পারল না। মুকুন্দবাবু বাড়ি আছেন? না, আপনি একটু অপেক্ষা করুন, চলে আসবেন। যে ঘরে নলিনাক্ষ বসল, তার বাইরেই বারান্দার এক কোণে অন্ধকারে দাঁড়িয়ে থাকলো কমলা। অন্ধকারে তাকে দেখা যাচ্ছে না, কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি তাকে। জীবনে এই প্রথমবার। প্রায় কাছাকাছি সময়ে
কাশিতে হাজির হলো আরও দুজন। যেদিন হেমনলিনীর কাছে নলিনাক্ষের সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন অন্নদাবাবু, সেদিন রাতে শুল বেদনা দেখা দিল তাঁর। পরের দিন সকালে ব্যথা কিছুটা কমে গেলে বাড়ির বাগানে একটি টিপাই নিয়ে বসেছিলেন তিনি। হেমনলিনী সেখানে চা এনে হাজির করল। বাবার চোখ মুখ দেখে ভালো লাগে না হেমনলিনীর। বুঝতে পারে নলিনাক্ষের সঙ্গে তার বিয়েতে অমতের জন্যেই অসুস্থ হয়ে পড়েছেন অন্নদাবাবু। সেই সময় খুড়োকে সঙ্গে নিয়ে সেই বাড়িতে প্রবেশ করে অক্ষয়। তাকে দেখেই হেমনলিনী তাড়াতাড়ি চলে যাচ্ছিল, কিন্তু অক্ষয় বলল, 1 মিনিট, যাবেন না, আমায় ছাড়ুন। ইনি গাজীপুরের চক্রবর্তী মশাই, আপনাদের সঙ্গে ওর বিশেষ কথা আছে। নমস্কার। শুনলাম রমেশবাবুর সঙ্গে আপনাদের বিশেষ বন্ধুত্ব আছে। মানে আমি তাই জিজ্ঞাসা করতে এসেছি, তার স্ত্রীর খবর কি আপনারা কিছু পেয়েছেন? রমেশবাবুর স্ত্রী? ঠিক যে প্রতিক্রিয়ার আশায় অক্ষয় কাশিতে অন্নদাবাবুর বাসায় চক্রবর্তী খুড়োকে এনে হাজির করেছিল, তা সম্পূর্ণ হয়েছে বলাই যায়। তবু কথা হলো আরও কিছুক্ষণ। রমেশ ও কমলার কাহিনী কিছুটা খুড়ো, কিছুটা অক্ষয় বলে শেষ করল, যতটা তারা জানে। অক্ষয়ের বর্ণনায় রমেশের যেটুকুনি আখ্যান শোনা গেল, তা যে খুব প্রশংসার নয় তা বোঝাই যায়। সব শোনার পর অন্নদাবাবু বললেন, রমেশ এখন কোথায়? তা তো তিনি আমাদের কিছু বলেননি। লোক মুখে শুনেছি তিনি কলকাতাতেই গেছেন, বোধহয় আলিপুরে প্র্যাকটিস করবেন। চলুন চক্রবর্তী মশাই, শহরে একবার ভালো করে খোঁজ করা যাক। অক্ষয়, তুমি তো এখানেই আসবে নাকি? ঠিক বলতে পারি না, আমার মনটা বড়ই খারাপ হয়ে আছে অন্নদাবাবু। যতদিন কাশিতে আছি আমাকে এই খুঁজেই থাকতে হবে। হাসি কপালে যা থাকে। অক্ষয় চলে গেল চক্রবর্তী মশাইকে নিয়ে। অন্নদাবাবু উদ্বিগ্ন মুখে তাকালেন হেমনলিনীর দিকে। বাবা, আজ একবার ডাক্তারকে দিয়ে তোমার শরীরটা ভালো করে পরীক্ষা করাও, একটুতেই তোমার স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। রমেশকে নিয়ে এত বড় আলোচনার পরে হেমনলিনী যে তার অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, এতেই অনেকটা খুশি বোধ করলেন অন্নদাবাবু। তাহলে আজই না হয় একবার নলিনাক্ষকে ডেকে পাঠাই, কি বলো? হ্যাঁ, নলিনাক্ষকে প্রথমবার চাক্ষুষ করার পর থেকে বিভোর হয়ে গিয়েছিল কমলা। নবীনকালী বকাবকি করলেও সে গায়ে মাখে না, মাথায় শুধু নতুন করে খুঁজে পাওয়া মানুষটার চিন্তা। একবার যখন দেখা পাওয়া গেছে, আবারও নিশ্চয়ই দেখতে পাবো। এ বাড়িতে শরীর খারাপের পালা তো শেষ হয়নি, তাহলে অল্প দিনের মধ্যেই আবার নিশ্চয়ই দেখতে পাবো। যদি একবার এ বাড়ি থেকে বেরোতে পারতাম, কোনো না কোনোভাবে ঠিক লোককে জিজ্ঞাসা করে চলে যেতাম ওর বাড়ি। দিব্যিয়ে ভাবনায় কেটে গেল 2-1 দিন, কিন্তু হঠাৎই একদিন একটা আলোচনা শুনে ঘোর কাটল। নবীনকালী ও মুকুন্দলালের কথাবার্তা থেকে কমলা জানতে পারল স্বাস্থ্যোদ্ধারের জন্য মিরাটে যাওয়ার পরিকল্পনা করছেন তারা, আর কমলাকেও তার সঙ্গে যেতে হবে। প্রতিবাদ করেছিল কমলা, ছেড়ে দিতে বলেছিল তাকে। আমি যাব না, আমি এখানেই থাকি, আমায় এখানেই ছেড়ে দিন। কিন্তু কিছুতেই কমলাকে ছাড়েননি নবীনকালী। অনেকটা ভয় দেখিয়েই জোর করে ধরে রেখেছেন কমলাকে। নির্দিষ্ট দিনে কাশী রেল স্টেশনে নবীনকালী ও মুকুন্দলালের সঙ্গে হাজির হলো কমলা। একটু পরেই যখন গঙ্গা পেরিয়ে রেলগাড়ি চলল পশ্চিমের দিকে, চোখের জল আর বাঁধ মানল না কমলা। ঈশ্বর, একবার নদীর ঘূর্ণিঝড়ে আমাদের আলাদা করে দিয়েছিলে, আবার তার কাছে আসার সুযোগ থেকে কেন বঞ্চিত করছো আমাকে? তার থেকে যদি দূরেই সরিয়ে নেবে আমাকে, তবে কেন আমাকে তার এত কাছে আনলে? কেন দর্শনই বা করালে? কমলার সন্ধান তো পাওয়া গেল, কিন্তু সে কি আবার চক্রবর্তীবাবুদের দেখা পাবে? কাশীতে নলিনাক্ষের সঙ্গেই বা কেমন করে যোগাযোগ হবে তার? হেমনলিনীর মনে রমেশের ছায়া কি আর একেবারেই অবশিষ্ট নেই?
সে তার দীক্ষাগুরুকে বিয়ে করতে রাজি হবে? উত্তর মিলবে ষষ্ঠ তথা অন্তিম পর্বে। উত্তর মিলবে ষষ্ঠ তথা অন্তিম পর্বে। শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি। অডিও নাট্যরূপ কুণাল বসু, কথক বিশ্বনাথ বসু, রমেশ ঋতব্রত মুখোপাধ্যায়, যোগেন্দ্র অরিত্র গঙ্গোপাধ্যায়, অক্ষয় সৌনক কুণ্ডু, অন্নদা অঞ্জন প্রসাদ মজুমদার, হেমনলিনী এবং ইপ্সিতা, কমলা ডানা রায়, চক্রবর্তী খুড়ো সৌভিক সাহা, উমেশ শুভজিৎ দাস, শৈলজা সাঁচবাথী দাস। অন্যান্য চরিত্রে সৌভিক সাহা, সায়ন ভট্টাচার্য ও কুণাল বসু। শব্দগ্রহণ শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, ওম স্টুডিও। আবহ সঙ্গীত, মিক্সিং ও মাস্টারিং সৌম ও শুভ, ক্রসটেক। প্রচার অলঙ্করণ রৌনক পাত্র। কার্যনির্বাহী প্রযোজনা কুণাল বসু। সহকারী পরিচালনা কুণাল বসু ও সৌভিক সাহা। সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী। পরিচালনায় অনির্বাণ ভট্টাচার্য। প্রযোজনায় মজদুর ইউনিয়ন। মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।